আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছে মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। নতুন বিপদে ইসরায়েল, চীনের ভয়ে যা করলো শীর্ষ জেনারেলরা। রাশিয়াকে সাথে নিয়ে 8টি পরমাণু কেন্দ্র নির্মাণ করছে ইরান। সুদানে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান যুক্তরাজ্য, জার্মানি এবং জর্ডানের। ট্রাম্পকে চাপে রাখতেই পরমাণু অস্ত্রের পরীক্ষা পুতিনের। যুদ্ধ বিভাগকে প্রস্তুত থাকার নির্দেশ দিচ্ছে নাইজেরিয়ায় যুদ্ধের প্রস্তুতি ঘোষণা ট্রাম্পের। মাদুরোর শাসন পরিবর্তনে নিজ দেশ ভেনেজুয়েলায় বিদেশি আক্রমণের পক্ষে নোবেলজয়ী মাচাদো। ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা শক্তভাবে পুনর্নির্মাণের ঘোষণা ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। নতুন বিপদে ইসরায়েল, চীনের ভয়ে যা করলো শীর্ষ জেনারেলরা। নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় নিজেদের কর্মকর্তাদের কাছ থেকে চীনে তৈরি গাড়ি ফেরত নিচ্ছে দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। পারিবারিক কাজে ব্যবহারের জন্য এই গাড়িগুলো কয়েক বছর ধরে উচ্চ পদস্থ সেনা কর্মকর্তাদের দেওয়া হয়েছিল। টাইমস অফ ইসরায়েল রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষা কর্মকর্তারা সম্প্রতি সতর্ক করেছেন যে চীনা গাড়িগুলো সেন্সর ও ক্যামেরা প্রযুক্তির নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। এ কারণে প্রায় 700টি গাড়ি ফেরত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইডিএফ। এর আগে চলতি বছরের শুরুতে সেনাবাহিনী সব ধরনের চীনা যানবাহনের সেনা ঘাঁটিতে প্রবেশ নিষিদ্ধ করে। সেনাবাহিনীর আশঙ্কা, এসব গাড়িতে থাকা স্মার্ট প্রযুক্তির ঘাঁটি সংবেদনশীল তথ্য সংগ্রহে ব্যবহার করা হতে পারে। ইসরায়েলি সংবাদ মাধ্যম কালকালিস্ট এবং ইসরায়েল হায়ম জানিয়েছে, আইডিএফ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে প্রায় 700টি গাড়ি ফেরত দিতে, যার বেশিরভাগই চেরি টিগো 8 প্রো মডেল। 2022 সাল থেকে লেফটেন্যান্ট কর্নেল এবং কর্নেল পদমর্যাদার কর্মকর্তাদের এই গাড়ি সরবরাহ করা হয়েছিল। তবে এই বিষয়ে এখনো ইসরায়েলি সেনাবাহিনী আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। রাশিয়াকে সাথে নিয়ে 8টি পরমাণু কেন্দ্র নির্মাণ করেছে ইরান। পরিচ্ছন্ন ও টেকসই জ্বালানি উৎপাদন সম্প্রসারণের অংশ হিসেবে রাশিয়ার সহযোগিতায় 8টি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে ইরান। দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান এমনটা ঘোষণা দিয়েছে। রবিবার সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি জানান, ইরান ও রাশিয়ার সরকারের মধ্যে 8টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যৌথভাবে নির্মাণের জন্য নতুন একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তিনি ব্যাখ্যা করে বলেন, এই সহযোগিতার আওতায় 4টি বিদ্যুৎ কেন্দ্র বুশেহর শহরে এবং বাকি 4টি ইরানের অন্যান্য স্থানে নির্মাণ করা হবে। অন্য কেন্দ্রগুলোর সুনির্দিষ্ট অবস্থান পরে সরকার ঘোষণা করবে। ইসলামের মতে এই পরিকল্পনার লক্ষ্য হলো ইরানের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতে বিভিন্ন অঞ্চলে স্থিতিশীল ও পরিচ্ছন্ন পারমাণবিক জ্বালানি সরবরাহ নিশ্চিত করা। তিনি আরও বলেন, ইরানের উভয় উপকূলে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণেরও প্রয়োজন রয়েছে। ব্যাপক প্রচেষ্টার পর গোলিস্তান প্রদেশে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প শুরু হয়েছে এবং সেখানে উপযুক্ত স্থান নির্ধারণ করা হয়েছে। এইওআই প্রধানের ব্যাখ্যা অনুযায়ী রাশিয়ার সহযোগিতায় নতুন এই বিদ্যুৎ কেন্দ্রগুলো নির্মিত হলে ইরান 20,000 মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করবে, যা দেশটির দীর্ঘমেয়াদী জ্বালানি স্বনির্ভরতা ও টেকসই উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি নির্দেশ করে। সুদানের দারফুর অঞ্চলে চলমান নৃশংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য, জার্মানি ও জর্ডান। শনিবার বাহরাইনের রাজধানী মানামায় অনুষ্ঠিত একটি নিরাপত্তা শীর্ষ সম্মেলনে 3 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এই যৌথ আহ্বান জানান। তারা দারফুরের এল ফাসার শহরে আধাসামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেসের চালানো ভয়াবহ সহিংসতার তীব্র নিন্দাও করেন। জাতিসংঘের সতর্ক বার্তার পর এই যৌথ বিবৃতিটি এলো। জাতিসংঘ জানায়, আরএসএফ এল ফাসারে জাতিগত নিধনযজ্ঞ চালিয়ে শত শত বেসামরিক নাগরিককে হত্যা করেছে। সুদানের সরকারি কর্মকর্তারাও জানিয়েছেন, একটি হাসপাতালে আরএসএফ এর হামলায় 450 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং সেখানে যৌন সহিংসতার মতো ঘটনাও ঘটেছে। যদিও আরএসএফ হাসপাতালে মানুষ হত্যার অভিযোগ অস্বীকার করেছে, তবে কৃত্রিম উপগ্রহ থেকে পাওয়া ছবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণে ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্রই ফুটে
উঠেছে। মানামা সম্মেলনে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার সুদানের পরিস্থিতিকে মানবিক সংকট এবং ধ্বংসাত্মক সংঘাত হিসেবে বর্ণনা করে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় এই সংঘাত বন্ধে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, সাম্প্রতিক দিনগুলোতে দারফুর থেকে ভয়াবহ নৃশংসতার বিভিন্ন খবর পাওয়া যাচ্ছে। গণহত্যা, অনাহার এবং যুদ্ধের অস্ত্র হিসেবে ধর্ষণকে ব্যবহার করা হচ্ছে। একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় এই মানবিক সংকটের ধাক্কা নারী ও শিশুদের বহন করতে হচ্ছে। জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল সুদানের পরিস্থিতিকে ভয়াবহ বলে উল্লেখ করেন। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি বলেন, সুদান বিশ্ব নেতাদের কাছ থেকে তার প্রাপ্য মনোযোগ পায়নি। তিনি দেশটির চলমান এই সংকটকে অমানবিক মাত্রার বলে অভিহিত করে বলেন, আমাদের এটা বন্ধ করতে হবে। সোজা আঙুলে ঘি তোলার চেষ্টা দীর্ঘদিন হয়েছে, কিন্তু লাভ হচ্ছে না। এবার কি তাই আঙুল বাঁকানোর কথা ভাবছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? সম্প্রতি রাশিয়া পরপর দুটি পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। তারপরেই এই জল্পনা শুরু হয়েছে, কেন এই সময়ে হঠাৎ এই ধরনের অস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করতে গেল ক্রেমলিন? ট্রাম্পকে কি পরোক্ষ কোনো বার্তা দেওয়ার চেষ্টা চলছে, নাকি সবটাই কাকতালীয়? আমেরিকার কাছে দূরপাল্লার শক্তিশালী টমাহক ক্ষেপণাস্ত্র অনেকদিন ধরে চেয়ে এসেছে ইউক্রেন। ওই অস্ত্র হাতে পেলে রাশিয়ার বিরুদ্ধে তাদের যুদ্ধ আরো সহজ, আরো ধ্বংসাত্মক হবে। ট্রাম্প এখনো তাতে সায় দেয়নি, তবে সম্প্রতি পেন্টাগন টমাহককে ছাড়পত্র দিয়ে দিয়েছে। তারা জানিয়েছে এই ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে দেওয়া হলে আমেরিকার কোনো সমস্যা হবে না, যদিও রাজনৈতিক দিক বিশ্লেষণ করে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ট্রাম্পই। অনেকের মতে টমাহক নিয়েই আসলে ট্রাম্পকে চাপে রাখতে চান পুতিন, তাই এই নয়া কৌশল। রাশিয়া কিছুদিন আগে বুরেভেস্টেনে ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা করেছে। এটি একটি পরমাণু অস্ত্রবাহী রাশিয়ান ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা খুব কম উচ্চতায় উড়ে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। এরপর গত বুধবার পোসেইডন এর পরীক্ষামূলক উৎক্ষেপণও সফল হয়েছে। পোসেইডন একটি দূরপাল্লার পরমাণু অস্ত্রবাহী ড্রোন, যা সমুদ্রের নিচে দিয়ে লক্ষ্যবস্তু পর্যন্ত পৌঁছাতে পারে। উভয় অস্ত্রের সফল পরীক্ষার কথাই ঘোষণা করেছেন পুতিন নিজে। মার্কিন সংবাদ মাধ্যমের দাবি, এই ধরনের পরীক্ষামূলক উৎক্ষেপণ আসলে অনেক আগেই পরিকল্পিত ছিল, সময় বুঝে তা কার্যকর করল মস্কো। ট্রাম্পকে বিশেষ বার্তা দিতে চাওয়ার জল্পনা তাতে জোরদার হলো। বিশেষজ্ঞদের মতে আসলে রাশিয়া হঠাৎ এ ধরনের পরীক্ষা নিরীক্ষা করে আমেরিকাকে স্মরণ করিয়ে দিতে চাইছে তাদের ক্ষমতা। তারাও যে পরমাণু শক্তিধর তা বোঝানো হচ্ছে। নাইজেরিয়ায় সম্ভাব্য সামরিক পদক্ষেপের জন্য যুদ্ধ দপ্তরকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিজের ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেছেন, আমি আমাদের যুদ্ধ বিভাগকে সম্ভাব্য পদক্ষেপের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিচ্ছি। নাইজেরিয়ায় খ্রিস্টানদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র অবিলম্বে নাইজেরিয়াকে সমস্ত সাহায্য সহায়তা বন্ধ করবে। সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সতর্ক করা হয়েছে। দীর্ঘ বার্তায় ট্রাম্প বলেন, ভয়াবহ নৃশংসতা চালাচ্ছে এমন ইসলামিক সন্ত্রাসীদের সম্পূর্ণরূপে নির্মূল করার জন্য যুক্তরাষ্ট্রকে অবশ্যই সেই বন্দুকের মতো জ্বলন্ত দেশটিতে যেতে হবে। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে 23 কোটিরও বেশি জনসংখ্যার দেশ নাইজেরিয়ায় সাম্প্রদায়িক ও জাতিগত উত্তেজনা বিরাজ করছে। সম্পদ ও জমি জমার মালিকানা বা দখল নিয়ে কৃষক এবং পশু পালকদের মধ্যে বিরোধের কারণে কিছু ঘটনা ঘটেছে। বিশেষ করে অস্ত্রধারী ডাকাতদের তাণ্ডব মাঝে মাঝে খ্রিস্টান ও মুসলিম উভয়কেই আক্রান্ত করে। ট্রাম্প বলেন, যদি আমরা আক্রমণ করি তাহলে তা দ্রুত নিষ্ঠুর হবে, কিন্তু ঠিক যেমন সন্ত্রাসী গুন্ডারা আমাদের খ্রিস্টানদের উপর আক্রমণ করে। সতর্কতা, নাইজেরিয়ান সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়াই ভালো। ট্রাম্পের মন্তব্যের স্ক্রিনশট সহ মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ সোশ্যাল মিডিয়ায় পোস্টে বলেছেন, হ্যাঁ স্যার। তিনি বলেন, নাইজেরিয়ায় এবং যে কোনো জায়গায় নিরীহ খ্রিস্টানদের হত্যা অবিলম্বে বন্ধ করতে হবে। যুদ্ধ বিভাগ পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। হয় নাইজেরিয়ান সরকার খ্রিস্টানদের রক্ষা করবে, অথবা আমরা এই ভয়াবহ নৃশংসতা ঘটিয়ে থাকা ইসলামিক সন্ত্রাসীদের হত্যা করব। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একই প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনিও সোশ্যাল মিডিয়া পোস্টে হাজার হাজার খ্রিস্টানদের হত্যাকাণ্ড নিয়ে নিন্দা করেছেন। তিনি বলেছেন, খ্রিস্টানদের উপর, মুসলিমদের উপর গির্জা ও মসজিদগুলোতে এলোমেলোভাবে আক্রমণ করা হয়।
মাদুরো শাসন পরিবর্তনে নিজ দেশ ভেনেজুয়েলায় বিদেশি আক্রমণের পক্ষে নোবেল জয়ী মাচাদো। ভেনেজুয়েলার উপকূলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর উপস্থিতি দেশের শাসন ব্যবস্থার পরিবর্তন আনতে সাহায্য করতে পারে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেত্রী মারিয়া কারিনা মাচাদো। এই বছর শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী এই নারী ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপসারণে সহায়তা করে তবে তিনি দেশে মার্কিন হামলাকে স্বাগত জানাবেন। ট্রাম্প প্রশাসন মাদুরোর বিরুদ্ধে মাদক চক্রের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ এনেছে এবং তাকে মাদক সন্ত্রাসী বলে অভিহিত করেছে। চলতি বছরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিম ক্যারিবীয় অঞ্চলে নৌবাহিনী মোতায়েন করেন। সেপ্টেম্বর থেকে মার্কিন বাহিনী ভেনেজুয়েলার উপকূলে মাদক চোরাচালানের অভিযোগে কিছু নৌকায় হামলা চালিয়েছে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে অঞ্চলটিতে নৌ উপস্থিতি সম্প্রসারণ করছে ওয়াশিংটন। বিশ্লেষকরা বলছেন এই অভিযান মাদক বিরোধী অভিযানের বাইরেও প্রসারিত হতে পারে। ট্রাম্প ভেনেজুয়েলার অভ্যন্তরে সরাসরি হামলার পরিকল্পনা অস্বীকার করেছেন, তবে মাদুরো বলেছেন এসব সামরিক উপস্থিতি ও তথাকথিত মাদক নৌকায় হামলার নামে তাকে উৎখাত করতে চায় যুক্তরাষ্ট্র। ব্লুমবার্গের দ্য মিশেল হোসেন শোতে মাচাদোকে জিজ্ঞেস করা হয় তিনি মার্কিন সামরিক পদক্ষেপকে সমর্থন করেন কিনা। জবাবে তিনি বলেন, আমি বিশ্বাস করি যে উত্তেজনা চলছে তা মাদুরোকে বুঝতে বাধ্য করার একমাত্র উপায় এখনই সময় এসেছে। তিনি দাবি করেন মাদুরো গত বছরের নির্বাচনে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন, ওই নির্বাচন থেকে তাকে নিষিদ্ধ করা হয়েছিল। মাচাদো আরও দাবি করেন বিরোধী প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ উরুতিয়া নির্বাচনে জয়ী হয়েছেন। মাচাদো বলেন মাদুরোকে ক্ষমতাচ্যুত করা প্রচলিত পদ্ধতিতে শাসন ব্যবস্থার পরিবর্তন হবে না, কারণ তিনি বৈধ প্রেসিডেন্ট নন, বরং একটি মাদক সন্ত্রাসবাদী কাঠামোর প্রধান। তিনি জোর দিয়ে বলেন এটি শাসন ব্যবস্থার পরিবর্তন নয়, এটি ভেনেজুয়েলার জনগণকে ইচ্ছাকে কার্যকর করা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় ধ্বংস হয়ে যাওয়া পারমাণবিক স্থাপনাগুলো আগের চেয়ে আরো শক্তিশালীভাবে পুনর্নির্মাণের ঘোষণা দিয়েছে ইরান। রোববার রাজধানী তেহরানে দেশটির পারমাণবিক সংস্থার কার্যালয় পরিদর্শনকালে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই ঘোষণা দেন। পেজেশকিয়ান বলেন, কেবল ভবন ধ্বংস করলেই আমাদের অগ্রগতি থেমে যাবে না। আমাদের বিজ্ঞানীরা প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা এখনো ধরে রেখেছেন। ধ্বংসপ্রাপ্ত স্থানগুলো আমরা আরো উন্নত প্রযুক্তিতে পুনর্গঠন করব। প্রেসিডেন্টের এই বক্তব্যের ভিডিও তার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, যদিও তিনি পুনর্নির্মাণ পরিকল্পনার বিস্তারিত কিছুই জানায়নি। ফেব্রুয়ারিতেও তিনি অনুরূপ বার্তা দিয়েছিলেন, যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলো আক্রান্ত হয় দেশটি তা পুনর্গঠন করবে। গত জুনে ইসরায়েল ইরানের উপর 12 দিন ব্যাপী ব্যাপক বোমা হামলা চালায়, পরে এতে যুক্ত হয় যুক্তরাষ্ট্র। হামলার লক্ষ্যবস্তুতে ছিল পারমাণবিক ও সামরিক স্থাপনা ছাড়াও আবাসিক এলাকা। এতে বহু শীর্ষ বিজ্ঞানী নিহত হন। এর জবাবে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলের বিভিন্ন শহরে পাল্টা হামলা চালায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন এই যৌথ হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে, তবে প্রকৃত ক্ষতির মাত্রা এখনো স্পষ্ট নয়। এদিকে ওমান যুক্তরাষ্ট্র ও ইরানকে পুনরায় আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে। বাহরাইনে আয়োজিত IISS বানামা ডায়ালগ সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বাদর আল বুসাইদি বলেন, আমরা চাই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ আবার শুরু হোক। রোববার ইরানের সরকারি মুখপাত্র ফাতেমে মোহাজারানি জানান, তেহরান কূটনৈতিক আলোচনা পুনরায় শুরুর বিষয়ে কিছু বার্তা পেয়েছে, যদিও বিস্তারিত কিছুই জানাননি। উল্লেখ্য, এবছর ওমান 5 দফা গোপন ইরান যুক্তরাষ্ট্র বৈঠকের আয়োজন করেছিল। 6ষ্ঠ দফা বৈঠকের মাত্র 3 দিন আগে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা চালায়। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। নতুন বিপদে ইসরায়েল, চীনের ভয়ে যা করল শীর্ষ জেনারেলরা। রাশিয়াকে সাথে নিয়ে 8টি পরমাণু কেন্দ্র নির্মাণ করছে ইরান। সুদানে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান যুক্তরাজ্য, জার্মানি এবং জর্ডানের। ট্রাম্পকে চাপে রাখতেই পরমাণু অস্ত্রের পরীক্ষা পুতিনের। যুদ্ধ বিভাগকে প্রস্তুত থাকার নির্দেশ দিচ্ছে নাইজেরিয়ায়, যুদ্ধের প্রস্তুতি ঘোষণা ট্রাম্পের। মাদুরোর শাসন পরিবর্তনে নিজ দেশ ভেনেজুয়েলায় বিদেশি আক্রমণের পক্ষে নোবেল জয়ী মাচাদো। ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা শক্তভাবে পুনর্নির্মাণের ঘোষণা ইরানের প্রেসিডেন্ট মাসাউদ পেজেশকিয়ানের। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।